সন্ধ্যায় ৭টা কি ৮টা আনুমানিক সময় হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে রয়েছে আবরার। তার বাঁ হাতের আঙুল ঝুলে দাঁড়িয়ে রয়েছে ৩ বছরের বিভোর। একটু পরপর এদিক ওদিক চলে যাওয়ার জন্য মোক্ষম সুযোগ খুঁজে যাচ্ছে ছেলেটা। পরনের হুডির টুপি সরিয়ে হাতে কামড়ে ধরছে। উল্টাপাল্টা প্রশ্নে অতিষ্ঠ করে তুলছে আশেপাশের সবাইকে। আবরার প্রতিটি প্রশ্ন উপেক্ষা করে সামনের অপারেশন থিয়েটারের কক্ষে এক মনে তাকিয়ে আছে। বিভোর বাবার পাশে বসে সেই কুথের পানি পাকিয়ে ফোলা ফোলা গাল দুটো আরেকটু ফুলিয়ে আধো আধো অস্পষ্ট স্বরে বলে, পাপা, মাম্মাময় রুমে কি পেট কেটে বোনকে নিয়ে আসার যুদ্ধ করতে? আবরার ছেলের পানে তাকিয়ে চোখ দুইটা সরু করে। কিছু বলবে এই মুহূর্তে খিলখিল করে হেসে ওঠে রাতুল আর ইয়ামিন। বাপকা বেটা। রাতুল। আবরার সেই দিকে তাকিয়ে মুখটা কালো করে আগের ন্যায় বসে রয়েছে। বিভোর বাবার কালো মুখের দিকে তাকিয়ে বিরক্ত কণ্ঠে বলে, ধুল ভাল লাগে না, আমাকে ছালো তো, আমি মায়ের সাথে ভাই বোনানার যুদ্ধে যাব। একা একা মা পারবে না, তুমি পাষাণের মতো বতে আতো। আবরার ছেলের পানে তাকিয়ে ধমক দিতেও ভুলে যায়। রাতুল খিলখিল করে হাসতেই থাকে। ইয়ামিনও হাসছে। আবরার ধমক দিতে যাবে তার আগেই নার্স ফুটফুটে একটা ছেলেবাবু কোলে নিয়ে এগিয়ে আসে, আবরারের হাতে দেওয়ার আগে। বিভোর দৌড়ে এগিয়ে যায়, ভাইয়ের দিকে তাকিয়ে উৎফুল্ল হয়ে যায়। আজ থেকে আমরা দুইজন কুস্তি খেলব, আজ থেকেই শুরু করব। আবরার ছেলের পানে তাকিয়ে বিরতি করে। জীবন আমার তামাক পাতা বানিয়ে ছাড়ল মা ছেলে। দুপুর গড়িয়ে বিকেল পড়েছে, সূর্যটা লাল বর্ণ ধারণ করে পশ্চিম দিকে হেলে পড়েছে। আবরার বের হয়েছে দুপুরের দিকে, সাথে রাতুল আর ইয়ামিন, সোহান, অমিও রয়েছে। সারা বাড়িতে আনায়া আর মারিয়া ব্যতীত কেউ নেই। আনায়া ভারী শরীরটা নিয়ে চলাচল করতে কষ্ট হয়, হাত পায়ে পানি এসেছে। বেশিক্ষণ সময় বসে বা দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, তাই ক্লান্ত দুর্বল শরীরটা নিয়ে শুয়ে রয়েছে। চৈত্র মাস চলছে, বাহিরে গরমের তাপও বৃদ্ধি পাচ্ছে। সূর্যের প্রখর তাপে হাঁসফাঁস অবস্থা আনায়ার। প্রেগনেন্সির সময় গরমটা যেন একটু বেশি। আবরার এসি ব্যবহার করতে বলে, আনায়া তা পাত্তা দেয় না। সে রুমের পশ্চিমের জানাটা খুলে দিতেই বাহির থেকে হুড়হুড় করে বাতাসে শীতল হয়ে পড়ে রুম। ধীরে সুস্থে উঠে জানালাটা খুলে জানালার দিকে মুখ করে চোখ বন্ধ করে শুয়ে পড়ে। বাহিরের ঠান্ডা বাতাসে শীতল হয়ে পড়ে রুমখানা। কিছু মুহূর্তের মধ্যে রাজ্যের ঘুম এসে হানা দেয় চোখে। চোখ লেগে আসার কিছু মুহূর্তের মধ্যে নিচ থেকে বিকট শব্দে কলিং বেল বেজে ওঠে। ঘুমের ঘোরে কপাল কুঁচকে ফেলে, অস্পষ্ট স্বরে উচ্চ গলায় কয়েকবার মারিয়াকে ডেকে ওঠে। কোনো সাড়া না পেয়ে আগের মতো আবার শুয়ে রয়। পরপর কয়েকবার কলিং বেলের শব্দে ধীরে সুস্থে ওঠে। ভারী শরীরটা নিয়ে দৃঢ় পায়ে নিচের দিকে এগিয়ে যায়। দরজা খুলতেই চোখের সামনে ভেসে ওঠে পরিচিত কয়েকটি মুখ। দীপ্তি বেগম উৎফুল্ল হয়ে জড়িয়ে ধরে মেয়েকে। ভিকি মুচকি হেসে খোঁজ খবর নেয়। ওয়াফি আগের ন্যায় দাঁড়িয়ে রয়েছে। ওয়াজিহা গোল গোল চোখে তাকিয়ে ভিতরের দিকে এগিয়ে যায়। শরীর কেমন? মাসে মাসে ডাক্তার দেখাস না? দীপ্তি কিছুটা চিন্তিত মুখে প্রশ্ন দুইটা একসাথে ছুড়ে দেয়। এই তো ছোট মা, ভালো। প্রতি মাসে কি বলো, তোমার ছেলে তো প্রতিদিন নিতে চায়। বলেই এসে ফেলে দুইজন। দীপ্তি সোফায় বসে হাত ধরে পাশে বসায়। আরেক সোফায় ভিকি আর ওয়াজিহা বসে রয়েছে। তার পাশের সিঙ্গল সোফায় ওয়াফি বসেছে। ওয়াফি আর চোখে এক নজর তাকায়। তার ব্যবহার আচরণ গুরুগম্ভীর, আবরারের থেকে এক ধাপ এগিয়ে সে। প্রয়োজন ব্যতীত কথা বলাকে শব্দদূষণ বলে মনে করে সে। প্রিয় নারীর মাতৃত্বের ছাপ দেখে কিছু আহত হয়। সকল নিষিদ্ধ অনুভূতি সাইডে রেখে পকেট থেকে ফোন বের করে গেমসে মনোযোগ দেয়। আনায়া দীপ্তির সাথে কথা বলায় ব্যস্ত। ভিকি সারা বাড়িটা হেঁটে দেখার জন্য উঠে দাঁড়ায়। তার পাশাপাশি ওয়াজিহা এগিয়ে যায়। দুই ভাই বোন মিলে দেখবে। বিকাল 4টে, ঢাকা শহরে প্রখর তাপ। গরমে হাঁসফাঁস অবস্থা সকলের। আবরার গাড়ির ড্রাইভিং সিটে বসে রয়েছে। গলার কলারটা এলিয়ে স্টিয়ারিংয়ে হাত রাখে। তার পাশেই রাতুল বসা, মুখটা কাঁদো কাঁদো। আব্বা নাম্বার 1, প্লিজ আমাকে কুরবানি দিবেন না, ওই সাদিয়ার সাথে গরুকে বিয়ে দিয়ে দেন, তাও আমাকে বলির পাঠা বানাবেন না। পিছন থেকে ইয়ামিন লাফিয়ে উঠে। আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আমার সুন্দর নাদুস নুদুস মিষ্টি একটা বউ আছে, আমি কেন ওই 4 চোখের মেয়েকে বিয়ে করতে যাব? রাতুল বিরক্ত মুখে বলে, আমি কি তোকে বিয়ে করতে বলছি? তুই কেন বাংলাদেশ কথার মধ্যে? পাঠা তো তুই আমাকেই ডাকিস, তাই ভাবলাম আমাকেই বিয়ের কথা বললি। তাদের কথায় আবরার ঠোঁট কামড়ে ধরে। গম্ভীর কণ্ঠে বলে, এইভাবে চলতে থাকলে পরের বছরের অস্কারটাই ইয়ামিনকে দেওয়া হবে। যা, আমি লজ্জা পাচ্ছি। ইয়ামিন লজ্জা পাওয়ার ভান করে। এই অমাবস্যার চাঁদ, তুই একটু আমার আব্বাদের বোঝা আমি বিয়ে করব না,
এই নিষ্পাপ শিশুটার ওপর এরকম অমানবিক নির্যাতন বন্ধ করতে বল না ভাই। অমি মুখ কুচকে একবার তাকালো। কিছু বলার প্রয়োজন বোধে করেনি, তাই নির্বাক সামনের দিকে দৃষ্টি স্থির রেখে বসে রয়েছে। চারজনের এমন হেয়ালিপান দেখছে রাতুল এইবার কান্না করে দেয়। এই নিষ্পাপ শিশুর ওপর এরকম নির্যাতন করছিস, ধম্মে সইবে না। ওই ইয়ামিন, পিছনে দেখ কষ্টেপ রাখা আছে, মুখে মেরে রাখত। আবরারের কথায় দুই হাতে এক নাগারে না না করছে মুখে ধরে। না, আমি আর কথা কইতাম না, কিন্তু আমার একটা শর্ত আছে, তোরা যদি শর্ত মানস তাহলে আই রাজি। আবরার আর চোখে তাকায়। আমি ওই বাড়িতে গিয়ে চুপ করে বসে থাকতে পারতাম না, নো চুপচাপ। আমার একটা বাকস্বাধীনতা আছে, ওই স্বাধীনতা তোরা কেড়ে নিতে পারিস না। পিছন থেকে সোহান গলা উঁচু করে। ভাই, আজকের জন্য চুপ থাকবি, জামাই তুই, তোর এই রেলগাড়ির মতো মুখ খুললে মেয়ে বিয়ে দিবে না। যে কথা বলিস, ভালো মানুষ অজ্ঞান হয়ে যায়। এখন তো 51 বছরের বুড়ো শ্বশুর, বেচারার জীবনের জন্য তো একটু মায়া কর ভাই। রাতুল একটু ভাব দেখিয়ে বলে, দেখেছিস আমার মধ্যে কি অসাধারণ প্রতিভা আছে, মানুষকে ওষুধ ছাড়া অজ্ঞান করে দেওয়ার মতো ক্ষমতা রাখি আমি। ভাবছি আমার একটা কিডনি বিক্রি করে হলেও নোবেল দেওয়ার ব্যবস্থা করব। ইয়ামিন। চারজনের কথার মাঝেই গাড়ি এসে থামে। উত্তরার ৩ নম্বর সেক্টরে বাড়ির সামনে। 5 জন একসাথে বের হয় গাড়ি থেকে। 5 জনের পরনে এক রঙের শার্ট প্যান্ট। আবরার দারোয়ানকে জিজ্ঞেস করে এগিয়ে যায় বাড়ির ভিতরে। নিচতলা পেরিয়ে 2তলার 3 নম্বর ফ্ল্যাটে কলিং দিতেই দরজা খোলে 17 কি 18 বছরের শ্যামলা রঙের পাতলা গড়নের একটা মেয়ে। সোহান কিছু মুহূর্ত তাকিয়ে রয়। কিছু বলবে তার আগেই রাতুল দাঁত কেলিয়ে বলে, আই সুইটি, আই লাভ আই। থুক্কু, আসসালামু আলাইকুম। মেয়েটা শক্ত কণ্ঠে বলে। কে আপনারা? বলা নেই কওয়া নেই এইভাবে বাসায় ঢুকে পড়ছেন কেন? মেয়ের উচ্চ গলায় আওয়াজ পেয়ে তড়িঘড়ি করে এগিয়ে আসেন সিদ্দিক সাহেব। তার পিছন পিছন এগিয়ে আসে সাদিয়া আর মালেকা বেগম। সাদিয়া অবাক চোখে তাকিয়ে রয়েছে, এই কাদের দেখছে সে। ড্রয়িং রুমে 5 তাগড়া জোয়ান ছেলে দেখে ধমকে ওঠে সিদ্দিকি। কে তোমরা? এখানে কিসের জন্য আসছো? 5 জন সোফায় বসে। রাতুল হাত উঁচু করে বলে, আসসালামু আলাইকুম দাদু, থুকু, আঙ্কেল। আসলে আমার জোয়ান আব্বাদের দেখে এখন একটু বয়স্ক মানুষ দেখলে দাদার ফিলিংস আসে, কিছু মনে করেন না কেমন? কাজের কথায় আসি। কথাটা বলে রাতুল কাদো কাদো হয়ে পড়ে। কান্না মিশ্রিত মুখের কণ্ঠে বলে, আপনার মেয়ে আমাকে খেয়ে ছেড়ে দিছে। গত 2 দিন যাবৎ আমি প্রেগনেন্ট। এখন আপনার মেয়ে বলে আমাকে বিয়ে করবে না। আপনার মেয়ে যদি আমাকে বিয়ে না করে তাহলে এই বাচ্চার মার পরিচয় কি দিব আমি চাচা? আল্লাহ গো, আমার কত বড় সর্বনাশ করে এখন পল্টি নিয়েছে আপনার মেয়ে। রাতুলের আর্তনাদ শুনে ঠোঁট চেপে হেসে ওঠে ইয়ামিন, সোহান, অমি। আবরার ঠোঁট কামড়ে ধরেছে। সিদ্দিক সাহেব বোকার মতো তাকিয়ে রয়েছে। সাদিয়ার লজ্জায় মাটি ভাগ করে ঢুকে পড়তে মন চাচ্ছে। খটমট চোখে তাকায় রাতুলের পানে। মালিক দেবী উচ্চস্বরে হেসে ওঠে। তা বাপ, আমার মেয়ে কিভাবে খেয়েছে তোমাকে যে তুমি প্রেগনেন্ট হয়ে গিয়েছ? ছি চাচি, আমি অত্যন্ত লজ্জাশীল একটা ছেলে, আমি এসব বলতে পারবো না, লজ্জা লাগছে আমার। ওই আমার আস্ত মুরগির রানকে জিজ্ঞেস করুন। থতমত খেয়ে যায় মালেকা বেগম। আস্ত মুরগির রান মানে? খালি লজ্জা দিচ্ছেন আমায়? জান বলতে আমার লজ্জা লাগে, তাই ওই নামে ডাকি। মালেকা বেগম আর কথা পান না বলার মতো। সাদিয়া রাতুলের কথায় গটগট শব্দে স্থান ত্যাগ করে। সিদ্দিক সাহেব আবরানির দিকে তাকায়। আবরারের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে, তোমাদের আসার কারণটা যদি বলতা? আবরার স্বাভাবিকভাবেই বলে, আপনার মেয়ে আর রাতুল দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের 4 হাত এক করতে চলে এসেছি। আফটার অল আমারা ছেলেপক্ষ। কাচুমাচু হয়ে পড়ে সিদ্দিক সাহেব। আবরারকে তার খুব ভালো করেই চেনা, তার ক্ষমতা সম্পর্কেও অবগত তিনি, তাই না করার মতো সাহস কোলয় না। যদি বাবা মা নিয়ে আসতা? রাতুল জোরে চেঁচিয়ে ওঠে, হায় আল্লাহ, এরা বাপ বেটি কানা, আমার দুইটা আব্বাকে সাথে নিয়ে আসলাম আর আপনি দেখছেন না। আল্লাহ, রশি ফেলো, আমি উঠে যাই। সিদ্দিক সাহেব একটু ইতস্তত বোধ করছে। কথা না পেঁচানোই ভালো মনে করেছেন তিনি। তাহলে কাল বা পরশু আসো, আমি বিয়ের দিন তারিখ ঠিক করব। আবরার গম্ভীর কণ্ঠে বুলি ছাড়ে, দরকার নেই, আজকে এখনই বিয়ে হবে। কিভাবে কি করব? বিয়ে শাদির ব্যাপার, কথা দেনা পাওনা আছে না? রাতুল এইবার একটু অবাক হওয়ার ভান করে। বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সম্পত্তি সব আছে আমার আব্বার, শুধু একটা বউয়ের অভাব। না থুক্কু, বৌমার অভাব। আপনি দিয়ে দেন, নিয়ে চলে যাই। সামিয়া মায়ের কানের কাছে ফিসফিস করছে, আম্মু দেখো কিনারে বসে রয়েছে, ওইটা মারিয়া আপুর জামাই না? মালেকা দেবী এতক্ষণও খেয়াল করেছেন। খুশিতে গদগদ করে হয়ে গিয়েছেন তিনি। মারিয়ার জামাইকে নিয়ে গ্রামের মানুষের কত আলোচনা, কত সুন্দর, বড়লোক, খাড়ি খাড়ি টাকা পয়সা, মস্ত বড় বাড়ি, দেখতে নায়কের মতোই আরও কত কি। মালেকা বেগম সব শুনেছেন, এমনকি বিয়েটা কিভাবে হয়েছে সেটাও শুনেছেন। তাই তিনি স্বামীর দিকে এগিয়ে এসে ফিসফিসে বলে,
বলছিলাম কি, বিয়েটা দিয়ে দিলে ভালো হতো না? ছেলে তো ভালোই, তার উপর মেয়ের পছন্দ আছে, আর আমাদের মারিয়ার বিয়েও তো ওই বাড়িতেই হয়েছে। কথাগুলো কর্ণপাত হতেই বিদ্যুতের গতিতে তাকাই সাইডে থাকা বউয়ের মুখের দিকে। তুমি জানলে কি করে? ওই পাশেরটা মারিয়ার জামাই, বিয়ে দিলে ভালো হবে, মেয়েটা ভালো থাকবে, দুইজনের পছন্দ দুইজনকে। সিদ্দিক সাহেব আর দ্বিমত পোষণ করতে পারেনি, মাথা নেড়ে সম্মতি জানায়। সামনে বসে থাকা ইয়ামিনের দিকে একবার দৃষ্টি রেখে আবরারের দিকে তাকিয়ে নরম কণ্ঠে বলে, বিয়েটা সন্ধ্যার পর হবে, এখন তোমরা নাস্তা করো। মালেকা, যাও তো ওদের জন্য নাস্তা নিয়ে আসো। মালেকা তড়িৎ গতিতে রান্নাঘরের দিকে পা বাড়ালেন। অমি আর সোহান বাহিরের দিকে পা বাড়াল। সন্ধ্যার আর কিছু সময় বাকি আছে, এর মধ্যে কাজই জোগাড় করতে হবে। আবরার যেত, রাতুলকে একা রেখে গেলে কি থেকে কি করছে বসে কোনো ঠিক নেই, তাই সে যায়নি, দুইজনকে পাঠিয়েছে। মালেকা বেগম কিছু সময় পর কিছু ফলমূল, মিষ্টি, কেক, পানি নিয়ে হাজির হন। সাথে সামিয়া মাকে হাতে হাতে সাহায্য করছে। রাতুল মুখে হাত দিয়ে বসে রয়েছে, সেই দিকে তাকিয়ে সামিয়া বলে, কি ভাইয়া, মুখে হাত দিয়ে বসে আছেন কেন? আমি নতুন জামাই না, তাই রুমালের কাজ হাত দিয়ে করছি। হু হা করে হেসে থালে সামিয়া। মালেকাও ঠোঁট চেপে মুচকি হাসছে। সন্ধ্যা ৬টা। আবরার আনায়ার সাথে কথায় ব্যস্ত। সারাদিন বাহিরে ব্যস্ততায় কথা বলার মতো সুযোগ খুঁজে পায়নি। এখন একটু সময় বের করে কল দিয়েছে। কিছু সময় কথা বলে ভিডিও কলে দেখে ফোনখানা কেটে পকেটে রাখে। সোহান আর অমি তাড়াতাড়ি কাজই নিয়ে হাজির হয়। আবরার সবার দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, যা করার তাড়াতাড়ি করেন, আমার বউ অসুস্থ, হাসপাতাল নিয়ে যেতে হবে। আবরারের কথায় সিদ্দিক সাহেব মেয়েকে নিয়ে আসতে তাড়া দেন। সামিয়া বোনকে লাল রঙের একটা কাতান শাড়ি পরিয়ে নিয়ে আসে। কাজী সাহেব ব্যস্ত হাতে কাতার লেখা শেষ করেন। দুজন সম্মতিতে বিয়ের কাজ সম্পন্ন করেন। বিয়ের কাজে রাতুল কোনো রকম বাদরামি করে না, তার মা অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। রাতুলকে ঘাড়ে ধরে রুমে নিয়ে আসে ইয়ামিন আর সোহান। রাতুল মুখ কুচকে বলে, বাল, ছাড় আমায়, বালের বাসর, আমি ভদ্র, ভোলা ভালা, নিষ্পাপ একটা ছেলে, আমাকে মেয়েদের রুমে পাঠাচ্ছে? লজ্জা থাকা উচিত তোদের। ছি, একটা ছেলে হয়ে আরেকটা ছেলের ইজ্জত হরণ করার রাস্তায় ঠেলে দিচ্ছিস, দম্মে সইবে না। ইয়ামিন রাতুলের ঘাড় ধরে রুমে ভিক্ষা মেরে বাহির থেকে দরজা বন্ধ করে বেরিয়ে যায়। জানালা ঘষে দাঁড়িয়ে রয়েছে ইয়ামিন আর সোহান। রাতুল গায়ের পাঞ্জাবিটা টেনে সামনের দিকে এগিয়ে যায়। সাদিয়া খাটের কোণে বসে ফোন টিপতে ব্যস্ত। ইয়ামিন হাত উঁচু করে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম আফা, বিশ্বাস করেন আমাকে এই ধলা পাঠা ইয়ামিন ঘাড় ধরে নিয়ে এসেছে। সাদিয়া হাতের ফোনটা খাটের কোণে রেখে বিরক্ত কণ্ঠে বলে, আমি তোর কোন জন্মের আফা লাগি? তোর বিয়ে করা বউ আমি, হারামজাদা। আস্তাগফিরুল্লাহ, পৃথিবীর সব মেয়েদের আফার চোখে দেখি। বাকি কথা বলতে না দিয়ে সাদিয়া এগিয়ে আসে, সামনের কলার টেনে অধর দুইটা মিলিয়ে দেয়। রাতুল হাঁসফাঁস করছে, হাত দুইটা ছোটাছুটি করছে। ছাড় আমায় হারামজাদি, আল্লা গো, আব্বা গো, আমার ইজ্জত লুটে নিচ্ছে এই ছেমরি। ও আব্বা, কই তুমি? রাতুলের এই আহাজারিতে আবরার চলে এসেছে, বাহির থেকে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। কি হয়েছে? দরজার বন্ধ ছিল কেন? আব্বা গো, আমার ইজ্জত লুটে নিচ্ছে এই মেয়ে, দেখো আমার সুন্দর ঠোঁট দুটোকে কামড়ে খেয়ে ফেলেছে। আবরার পা থেকে জুতা খুলে এগিয়ে আসে। তোর গলার আওয়াজ যদি আর একবার পাই, তাহলে এই জুতার বাড়ি একটাও মাটিতে পড়বে না, সবগুলো তোর পিঠে পড়বে।